প্রথম ঘোষণা, ছাপ্পা ভোট কোনোভাবে যাতে না হয়। 2 নম্বর, কেন্দ্রীয় বাহিনী। 3 নম্বর, 15 থেকে 20 মিনিট। 4 নম্বর, এবার 2 জন করে নোডাল অফিসার থাকবেন। গণনা নিয়ে বড় সিদ্ধান্ত, সেটা বলছি আমি। 5 নম্বর প্যাঁচটা, তৃণমূল নতুন করে প্যাঁচে পড়ে গেছে। নির্বাচন কমিশনের 5টি সিদ্ধান্ত তৃণমূলকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এমনি পথে বসে রয়েছেন। তিনি ধর্নায় বসে রয়েছেন। আমি আগেও বলেছি কেন তিনি ধর্নায় বসে আছেন, প্রচার ছেড়ে দিয়ে। সেটার খোঁজ খবর করে আরো কিছু জানতে পেরেছি আমি, সেটা আজ আমি আপনাদের বলবো। সেই সঙ্গে বলবো, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসার পর এমন 5টি সিদ্ধান্ত নিয়েছে, তাতে পেঁচে পড়ে গিয়ে তৃণমূল ভোটের আগেই ধপাস। যা যা করতো, যা যা করেছে, তা আর করা যাবে না। এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে। এখন নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত জানালো যাতে তৃণমূলের মধ্যে কান্নাকাটি পড়েছে, আর একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন দিনের পর দিন মানুষের কাছে যাওয়া ছেড়ে দিয়ে ধর্নায় বসে আছেন, যে ধর্নায় লোকও হচ্ছে না সেভাবে, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। বন্ধুরা, বিজেপি কিন্তু পুরোপুরি প্রচারে নেমে গেছে। অমিত শাহ এলেন, তিনি প্রচারের শুরুটা করে দিয়েছিলেন। তারপর থেকে বিজেপির কোনো নেতা ঘরে বসে নেই। মানে অনুরাগ ঠাকুর এসছেন, অশ্বিন বৈষ্ণব, গিরিরাজ সিং, কেন্দ্রীয় নেতারা রোজ ঘুরছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এটা শুধু বার্তা দেওয়ার জন্য নয়, তারা একই সঙ্গে মাটির গন্ধটা নিচ্ছেন। রাজ্যে কি সত্যি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই হাওয়াটা সত্যি কতটা উঠেছে সেটা কিন্তু তারা মাপছেন নিয়মিত। আমি জানেন, আমি প্রতিদিনই আপনাদের বলছি, আমি পশ্চিমবঙ্গে নেই, বিশেষ কাজে আমাকে গুজরাটে থাকতে হচ্ছে, আহমেদাবাদে রয়েছি, কিন্তু বাংলার সঙ্গে প্রতিনিয়ত আমার যোগাযোগ চলছে। প্রতিদিন দেখছি কোথায় কি হচ্ছে, সবকিছু কথাবার্তাও চলছে। সেটা থেকে আমি যেটা বলছিলাম যে কোনো নেতা বাইরে নেই। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এরা পথে থাকতে ভালোবাসেন, এরা পথে আছেন। মিঠুন চক্রবর্তী, এছাড়াও যারা বিজেপির পার্টি অফিসে বসে, যাদের অনেক সাংগঠনিক কাজ করতে হয়, তারাও এখন বিজেপি অফিসে নেই। লকেট চট্টোপাধ্যায় থেকে অগ্নিমিত্রা পাল, তারপরে আরো জ্যোতির্ময় সিং মাহাতো, এদের প্রতিদিন দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রচার করছেন, এবং বেশ সাড়া পাচ্ছেন তারা, এমন রিপোর্ট কেন্দ্রীয় নেতারাই দিচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার ছেড়ে, সবকিছু ছেড়ে ধর্ণা মঞ্চে বসে রয়েছেন, যে ধর্ণা মঞ্চেও ভিড় নেই। এই যে ভিড় না থাকাটা, এটা আরো বেশি করে বলছে ধর্ণাতেই বসে থাকতে হবে। ধর্ণা থেকে উঠে মানুষের কাছে যাওয়ার রাস্তা নেই। অমিত শাহের সফরে অমিত শাহ 3টি এমন ঘোষণা করেছেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, ব্রিগেডে সমাবেশ করবেন 14 তারিখ, সেখান থেকে তিনি আরো 3টি বড় ঘোষণা করবেন বলে জানতে পেরেছি। কিন্তু তার আগে অমিত শাহর 3টে ঘোষণা বলি। এক, যে বিজেপি ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের 7ম বেতন কমিশন চালু হবে। এটা তো অনেক দিনের স্বপ্ন, এবং বিজেপি ত্রিপুরা ভোটের সময় এটা বলেছিল আগের বারে, এবং ক্ষমতায় এসেই ত্রিপুরায় 7ম বেতন কমিশন চালু হয়েছিল। বিজেপি যদি ক্ষমতায় আসে, যদি 7ম বেতন কমিশন চালু হয়ে যায়, তাহলে খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার যে 8ম বেতন কমিশন গঠন করেছে, তার সুপারিশ যখন মানবে, তখন সেটা এই রাজ্যেও গৃহীত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারীর সংখ্যা কত? তাদের যদি পাওনাগন্ডা বাড়ে, তাতে রাজ্যবাসীর কি সুবিধা? একটা জিনিস মনে রাখতে হবে, যে রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি মানে সার্বিকভাবে বাজারের একটা টাকা পয়সা, অর্থনীতির লেনদেন শুরু হয়ে যায়, কেনার প্রবণতা বাড়ে, বাজার তৈরি হয়, এবং
অমিত শাহের এই প্রথম ঘোষণার থেকেও পরের দুটি ঘোষণা মারাত্মক, যেটা মুখ্যমন্ত্রীকে ভাবাচ্ছে। তিনি যুবসাথী প্রকল্পে দৈনিক 50 টাকা করে মাসে 1,500 টাকা দেবেন বলেছেন। আর অমিত শাহ বলেছেন ক্ষমতায় আসার পরে, মানে যদি মে মাসে ক্ষমতায় আসে, ডিসেম্বরের মধ্যে এই বছরের রাজ্যের সব শূন্য পদে নিয়োগ হবে। তার মানে স্কুল, কলেজ সর্বত্র শূন্য পদ, পুরসভা, পুলিশ সর্বত্র নিয়োগের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। এবং কেন্দ্রীয় সরকারে যারা আছে এবং দেশের বেশিরভাগ রাজ্যে যারা ক্ষমতায় আছে এবং তারা করেছে, তাদের পক্ষে এই কাজটা করা খুব সহজ। তাদের আর্থিক যে সুবিধাটা, সেটা কেন্দ্রে ক্ষমতায় থাকা দল বেশি দিতে পারে, তাই মানুষ বিশ্বাস করতে পারেন সেটাকে। এবারে এই রাজ্য সরকার শুধু শূন্য পদে নিয়োগ করেনি তা নয়, প্রচুর পদ বাতিল করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। যে একটা মহকুমা স্তরের অফিসে এতগুলো লোক থাকার কথা ছিল, তার থেকে কমিয়ে দেওয়া হয়েছে লোক, সেই পদটাকেই বিলুপ্ত করা হয়েছে। এই বিলুপ্ত করা পদ যদি ফিরিয়ে আনা হয়, কিছুটাও যদি করে বিজেপি 2026 সালের মধ্যে, তাতেও রাজ্যে কয়েক লক্ষ চাকরি হবে। আর তৃতীয় যে ঘোষণাটা, সেটা সবচেয়ে বড় ঘোষণা। গত 15 বছর ধরে এই রাজ্যে সেভাবে নিয়োগ হয়নি। যেটুকু নিয়োগ হয়েছে তার মধ্যে তো 26,000 শিক্ষকের এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল, 32,000-এর প্রাথমিকে কি হবে আমরা জানি, কি হতে চলেছে আমরা একটা আন্দাজ করতে পারছি। এই পরিস্থিতিতে ঘোষণা করা হয়েছে যে বিজেপি ক্ষমতায় এলেই এই যে যুবকরা যাদের চাকরির আবেদনের বয়স পার হয়ে যাচ্ছে বা পার হয়ে গেছে, তাদের 5 বছর অতিরিক্ত বয়স সীমায় ছাড় দেওয়া হবে। তাতে এই রাজ্যের যুবকেরা এবং যারা বয়স পার করেছেন, মধ্যবয়স্করা, তারাও আবেদন করতে পারবেন সরকারি চাকরির জন্য। এই তিনটি ঘোষণা যুবসাথী প্রকল্পকে শেষ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সততার প্রতীক, কিন্তু তিনি একটা ব্যাপারে অসততা করে চলেছেন, যে এ রাজ্যে 2 কোটি চাকরি তার আমলে হয়েছে। সরকারি নয়, বেসরকারি মিলিয়েও 2 কোটি চাকরি হয়নি। তাহলে এত লোক পরিযায়ী হতো না? আমরা করোনার সময় দেখেছি। এবং তারপরে পরিযায়ীদের রাজ্যে নিয়ে আসার জন্য মাসিক 5,000 টাকা ঘোষণা করতে হতো না, যদিও সেই প্রকল্প চালুই হয়নি সেভাবে। এটা হচ্ছে রাজ্যের পরিস্থিতি। লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ করে দেবে, এই যে ন্যারেটিভ তৃণমূল তৈরি করেছিল, সেই ন্যারেটিভকে ভেঙে দিয়ে বিজেপি পরিষ্কার করে বলে দিয়েছে যে লক্ষ্মীর ভান্ডার দিদির টাকা নয়, রাজ্যের টাকা। রাজ্য সেই টাকা দেবে, আরো বাড়িয়ে দেবে। এই যে টাকা বাড়িয়ে দেবে বলেছে, এটা রাজ্যের মানুষ বিশ্বাসও করে নিতে পারে। তার কারণ বিজেপি শাসিত রাজ্যগুলোতেও তো মহিলাদের সরাসরি টাকা দেওয়ার প্রকল্প রয়েছে, এবং সেই টাকাটা 3,000 টাকা কমপক্ষে। আমার কাছে যা খবর আছে তাতে নরেন্দ্র মোদী এসে লাখপতি দিদি হবার মতো একটি প্রকল্প রাজ্যের জন্য প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করতে চলেছেন। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, কন্যাশ্রী, রূপশ্রী সবকিছু ধপাস করে পড়ে যাবে। এবার বলি, নির্বাচন কমিশনের 5 প্যাচে কিভাবে তৃণমূল ধপাস হলো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে দিয়ে কিছু প্ল্যান করিয়ে রেখেছিলেন। ভাইপো বাবু মানে আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, তারা তাদের ভাড়া করা সংস্থা আইপ্যাককে দিয়ে নির্বাচন পরিচালনার কিছু প্ল্যান করেছিলেন। কাউন্টিং এর দিন কোথায় কি গুঁজে দেওয়া হবে, সেগুলো হবে না। এসআইআর এর ক্ষেত্রে আইপ্যাকের যে পরিকল্পনা কাজে লাগেনি, প্রথম দিকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছিল, কিন্তু নির্বাচন কমিশন চেপে ধরায় এবং সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করায় কিচ্ছু কাজ সেভাবে তারা করতেই পারেনি। কিছু কিছু করেছে। 1 কোটি না হলেও 90 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছেন। সংখ্যাটা 1 কোটি ছাপিয়ে যেতে পারে, 1 কোটি 10 লাখও হয়ে যেতে পারে। এই ইঙ্গিত তৃণমূল পেয়ে গেছে। ইতিমধ্যেই 60 লাখের বেশি নাম বাদ চলে গেছে। তারা অবশ্য মৃত, স্থানান্তরিত বা নিখোঁজ। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে ভোটার লিস্টে নাম তুলেছেন, তারা পারবেন না। আপনারা দেখুন না,
ভাইপো বাবুর প্রচারের জন্য আইপ্যাক একটা প্ল্যান করেছিল, প্রথমে সেটা দিদিমণি ভেস্তে দেন, সেটা হলো না, ভাইপোর স্বপ্ন ভেঙে গেল। তারপরেও তিনি বলেছিলেন তিনি বেরোবেন, বেরিয়েছিলেন। একটা দুটো জেলা করে ঘরে বসে গেছেন, কারণ তারা টের পেয়ে গেছেন তৃণমূলের সমর্থকরাও আর তৃণমূলকে ভোট দিতে চায় না, তারা এই রাজ্য সরকারের থেকে পরিত্রাণ চায়। আর বিজেপি যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলোকে মানুষ বিশ্বাস করছে, কারণ এই রকম প্রতিশ্রুতি অন্য রাজ্যে রক্ষা করেছে বিজেপি। দ্রৌপদী মুর্মু, তার অপমান করে গোটা দেশে এখন এমন অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করার মতো কেউ নেই, কেউ করবেও না। একে মহিলা, তাতে আদিবাসী মহিলা, ভারতের এই আদিবাসী সমাজের প্রতিনিধিত্ব করা একজন মানুষকে এই প্রথমবার দেশের মানে ভারতের মতো গৌরবশালী গণতন্ত্রের দেশে সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির আসনে বিজেপি বসিয়েছে। এটাই তো বিজেপির একটা বড় কাজ, এটা একটা বড় কাজ, এটা সমাজের জন্য একটা বড় কাজ, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে আসা। সেই মহিলাকে এইভাবে অপমান, এবং মুখ্যমন্ত্রী বলছেন প্রতিদিনই তো কেউ না কেউ আসছে, সবকিছু কি রাজ্য করতে পারবে? আমি বলছি প্রতিদিনই কেন্দ্রের কোনো না কোনো মন্ত্রী রাজ্যে আসছেন, এখানে রয়েছেন অনেকে, কিন্তু তাদের সঙ্গে রাষ্ট্রপতির তুলনা হয়। রাষ্ট্রপতি আসছেন আর ধর্নায় বসে আছেন, ভাবা যায় না। এটা নিয়ে গোটা দেশে নিন্দা হচ্ছে, গোটা দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ খুলেছেন, কালকে বলেছেন একটি অনুষ্ঠানে দিল্লিতে, যেটা হতে পারে না। এই যে পরিস্থিতি, নির্বাচন কমিশন কিন্তু এইসব পরিস্থিতির দিকে নজর রাখছে। আমি আপনাদের বলছি, এক দফা বা দু দফা নয়, এখনো পর্যন্ত যা ঠিক হয়েছে যে 3 দফায় ভোট হবে। ইতিমধ্যে রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে, এই সংখ্যাটা 3 গুণ বাড়তে চলেছে। সেটা ভোট ঘোষণা মানে আমাদের এই দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে, এবং তারপরে রাজ্যে 1,500 কোম্পানির মতো, একদম পারফেক্ট সংখ্যাটা পরে জানা যাবে, কোম্পানির মতো কেন্দ্রীয় বাহিনী আসছে। এইবারে এই 3 দফায় ভোট করার সিদ্ধান্তটা তৃণমূলের কাছে বুমেরাং। এখানেই তো তৃণমূল খুব চিন্তায় রয়েছে, কিন্তু এটা কিন্তু 5টি ঘোষণার একটি নয়, প্রথম ঘোষণা। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এসে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে 15-20 মিনিট করে আলাদা আলাদা কথা বলেছে, বলার পর যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঘোষণা হবে। কিন্তু সিদ্ধান্ত পাকা হয়ে গেছে ফুল বেঞ্চের, ছাপ্পা ভোট কোনোভাবে যাতে না হয় 100% বুথে তা নিশ্চিত করবে বলে ঠিক করেছে ইলেকশন কমিশন। 1 নম্বর চাপ তৃণমূলের মহাপ্যাচ। দেখুন, এই রাজ্যে ভোটে ছাপ্পা, এটা সেই বাম জমানা থেকে চলে আসছে, এটা আমরা রাজ্যের মানুষ চায় না, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চান না যে ছাপ্পা ভোট হোক। সেই ছাপ্পা ভোট 100% বন্ধ করার জন্য কি কি করা দরকার সব করবে ইলেকশন কমিশন। আসলে মনে রাখতে হবে, আমি বারবার বলি, এবারের লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির নয়, তৃণমূলের সঙ্গে সিপিএম এর নয়, তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের লড়াই, গণতন্ত্রের লড়াই, সংবিধানের লড়াই। ভারতের সব রাজ্যে নির্বাচনী সংস্কার সম্ভব হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়নি। আর পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে এই কাজটা এবার করে দেখাবে নির্বাচন কমিশন, এই শপথ তারা নিয়ে নিয়েছে। আমি কথা বলে আপনাদের বলছি, কোনোভাবে ছাপ্পা দেওয়া যাবে না। 100% বুথ স্পর্শকাতর, প্রত্যেক জায়গায় ওয়েব ক্যাম্প ইত্যাদি। এটা আমি ঠিক জানি না কি কি করা হবে, কিন্তু বন্ধ করাটার সিদ্ধান্ত হয়ে গেছে। 2 নম্বর, কেন্দ্রীয় বাহিনী। আমি আগেই বলেছি যে 480 কোম্পানি চলে এসছে ভোট ঘোষণার আগেই, যাতে গোলমাল না হয় এসআইআর নিয়ে। আসল বাহিনী আসা বাকি রয়েছে, সেই বাহিনীর পরিমাণটা এত বেশি হবে যে 3 দফায় ভোট করে প্রত্যেক জায়গায় কমপক্ষে 1000 কোম্পানি, প্রতিটি জায়গায় নয়, মানে প্রতিটি দফায় কমপক্ষে 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করা হবে, এবং সুপ্রিম কোর্টও এরকম কিছু নির্দেশ দিয়ে দিতে পারে। 3 নম্বর, এই যে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার, এই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে একটা বড় সিদ্ধান্ত হয়েছে যে গোলমাল কোনো জায়গায় হলে 15 থেকে 20 মিনিট এই সময়টা বেঁধে দেওয়া হবে,
তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীকে সেখানে পৌঁছে যেতে হবে। এটা হচ্ছে 3 নম্বর প্যাচ। যেভাবেই হোক রাজ্য পুলিশ আটকে রাখতে পারবে না। তার কারণ এবার প্রতিটি কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে জিপিএস থাকছে, সেই গাড়িটা কোথায় রয়েছে, কোথায় গোলমাল, সেই গোলমাল থেকে রাস্তার দূরত্ব কত, সবকিছু দেখতে পাওয়া যাবে নির্বাচন কমিশনের দপ্তরে বসে। এবং প্রত্যেকটাই ওয়েব ক্যাম থাকবে, যাতে বুঝতে পারা যায় যে গাড়িটা যাচ্ছে যখন তখন তারা কি করছে, তারা কাদেরকে সরাচ্ছে, কি করছে, কারা গোলমাল করছিল, সব ফুটেজ থাকবে। মহাচাপ, মহাচাপ, চাপ নয়, প্যাঁচ। ওটা কুস্তির লড়াইয়ের মতো প্যাঁচ। গোবর গুহর মতো এবার সেই ধোবি আছাড়, মানে ধোপা যেমন করে কাপড় কাচেন তখন যে আছাড় মারা হয় তাকে বলা হয় ধোবি আছাড়। সেই ধোবি আছাড়ের প্ল্যান চলছে। 4 নম্বর, কেন্দ্রীয় বাহিনী নিয়ন্ত্রণের জন্য প্রতিবার একজন নোডাল অফিসার থাকেন, তিনি রাজ্য পুলিশের কেউ হন। এবার 2 জন করে নোডাল অফিসার থাকবেন, একজন কেন্দ্রীয় বাহিনীর থেকেই নোডাল অফিসার, একজন রাজ্যের নোডাল অফিসার। 2 জনের সিদ্ধান্তে পুরো বিষয়টা হবে এবং কেউ একা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই যে নোডাল অফিসার যারা হবেন তাদের প্রশিক্ষণ হবে আলাদা, সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বাহিনী, কেউ বসে থাকতে পারবে না। এবং এই যে নোডাল অফিসারদের নিয়ন্ত্রণে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেটা সাধারণত সেক্টর অফিস হয় এ রাজ্যে, কমপক্ষে 10 থেকে 12টি বুথ নিয়ে একটি সেক্টর অফিস হয়। এবার তা নয়, এবার 5 থেকে 6, খুব বেশি হলে 6টি বুথ নিয়ে একটা করে সেক্টর অফিস। সেই সেক্টর অফিসের একজন নোডাল অফিসার কেন্দ্রীয় বাহিনীর পক্ষে, একজন রাজ্য পুলিশের পক্ষে। আর এই যে কেন্দ্রীয় বাহিনী, এইটা সব সময় ওই বুথ এলাকায় মুভ করতে থাকবে সব সময়, যাতে এমন রাস্তার মধ্যে তারা ঘুরবে যেখান থেকে যে কোনো বুথে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যে সর্বাধিক পৌঁছে যাওয়া যায়। এটা ঠিক হয়ে গেছে। ফলে খুব চিন্তা, খুব চিন্তা। বুথ থেকে 5 কিলোমিটার দূরত্বের মধ্যেই থাকতে হবে কেন্দ্রীয় বাহিনীকে। মানে একটা 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ধরুন 5টা 6টা, তার এমন একটা জায়গায় থাকবে, মুভ করবে, যেখান থেকে যে কোনো বুথে 5 কিলোমিটারের দূরত্ব, যেটা 15-20 মিনিটে ম্যানেজ করা যায়। এই সিদ্ধান্তটা না তৃণমূলকে ভাবাচ্ছে, আইপ্যাক দিয়ে কাজ হবে না। বুথে কারা বসবেন, সেই এজেন্ট সত্যি তিনি কিনা, এবার তো এসআইআর হয়ে গেছে, তার যাবতীয় তথ্য নির্বাচন কমিশনের কাছে, তাই একজনকে বুথ এজেন্ট দেখিয়ে আরেকজন বসে যাবেন, হবে না, সেটা করা যাবে না। গণনা নিয়ে বড় সিদ্ধান্ত, সেটা বলছি আমি 5 নম্বর পেজটা, সেটা হচ্ছে গণনা নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। বলছি এই যে বুথে কারা বসবেন সেটাও যদি নিয়ন্ত্রণ করে দেওয়া হয়, আইপ্যাকের ঠিক করে দেওয়া অন্য এলাকায় কেউ এসে বসে গেলেন সেটা হবে না, তাকে ওই বিধানসভার ভোটার হতেই হবে, বুথের না হলেও চলবে, ভোটার হতেই হবে। চেষ্টা করা হবে যাতে প্রত্যেক রাজনৈতিক দলকে বলা হবে যদি বুথের দেওয়া হয় তাহলে তারা বেশি মানুষকে চিনতে পারবেন, কিন্তু এটা হবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এবং বুথের ভেতরে বাইরে 2 জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। আগে শুধু লাইন নিয়ন্ত্রণের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী, সেটা আর নয়। এবার আপনাদের বলি 5 নম্বর প্যাচ, যে প্যাচটা সব থেকে বড়। গতবার বিজেপি 3 থেকে 77-এ উঠেছিল, এটা বড়, কিন্তু কাঙ্ক্ষিত জয় পায়নি, সরকার করতে পারেনি। এবার বিরোধীদের সুবিধা করে দেওয়ার জন্য কাউন্টিং এ বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সেটা কি, যে গতবারের যদি ফলাফল দেখা যায়, কমপক্ষে 30টা আসনে কাউন্টিং এ গোলমাল না হলে ফল অন্যরকম হতে পারত। 5000-এর নিচে যেসব জায়গায় জয় পরাজয় চিহ্নিত হয়েছে, সেসব জায়গায় দেখা গেছে কাউন্টিং এর দিন গোলমাল হয়েছিল। এটাও আইপ্যাকের প্ল্যান ছিল, সেই প্ল্যান ভেস্তে যাচ্ছে। কেন জানেন? কাউন্টিং এজেন্ট হিসেবে, মানে কাউন্টিং যারা করবেন, সেই সরকারি কর্মী ব্যবহারের ক্ষেত্রে এতদিন পুরসভার কর্মী, ডি গ্রুপ, বি গ্রুপে যারা, সি গ্রুপে যারা কাজ করেন, তাদেরকেও বসিয়ে দেওয়া হতো অন্য নামে, বেনামে। এসআইআর হয়ে যাওয়ায় এই অন্য নামে কাউকে পাঠিয়ে দেওয়াটা আর চলবে না। কেন্দ্রীয় বাহিনী কাউন্টিং এর
ছোট ছোট জায়গায় থাকবে, কাউন্টিং মহকুমা অনুসারে হবে না, প্রত্যেকটা জেলা কেন্দ্রেই শুধু কাউন্টিং হবে। অতএব কেন্দ্রীয় বাহিনী একটা জায়গায়, গোটা জেলার কেন্দ্রীয় বাহিনী একটা জায়গায় থাকবে, রাজ্য পুলিশের ওপর কোনো ভরসা নয়। এই পাঁচটা প্যাচের কথা বললাম, সেই সঙ্গে বলি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে যখন প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি পাঠানো হয়েছে, সেখানে তৃণমূলের পক্ষে গেছেন প্রাক্তন ডিজি, প্রাক্তন পুলিশ কমিশনার মমতার স্নেহের রাজীব কুমার, তৃণমূলের হয়ে সেখানে গিয়েছিলেন, প্রাক্তন আইপিএস। আসলে উনি তখন তৃণমূলের হয়ে গেছেন, তার বিরুদ্ধে মেসি কাণ্ডের তদন্ত হলো না, কিন্তু রাজ্যসভার প্রার্থী, তিনি নির্বাচন কমিশনে গেলেন আলোচনা করতে। আসলে পাঠানো হয়েছে, যেহেতু পুলিশে ছিলেন তিনি ব্যবস্থাটা সব বুঝে নিতে চাইছিলেন, কিন্তু কমিশন কোনো সিদ্ধান্ত সেখানে জানায়নি, যাবতীয় সিদ্ধান্ত পরে নেওয়া হয়েছে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের পাঠিয়ে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।